এই কনটেন্টটা আর ২-১ দিন আমি করতে পারলে ভালো হতো। কারণ একেবারে মুমূর্ষু সময়ে চলে আসছি তো আমাদের বন্ডার ভিতরে বাংলাদেশ আর শ্রীলঙ্কা ম্যাচ। তো এই সময়টা আমার মনে হচ্ছিল যে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ হলে ইদানিং যেটা হয় যে এক ধরনের উত্তাপ তৈরি হয়। মাঠে যতটা না হয় তার চেয়ে বেশি ফেসবুকে থাক মিডিয়া তো মানে ফেসবুকেও মিডিয়া মনে করি। কিন্তু ট্র্যাডিশনাল মিডিয়াতেও হয়। সব মিলে মনে হয় যে ব্যাপারটা শুধু খেলা নাই। খেলার বাইরে একটা যেটাকে বলে রাইভারলি ব্যাপারটা আমার কাছে খুব পছন্দ। কিন্তু এই রাইভারলি ইদানিং যে আকার ধারণ করতেছে মাঝে, সেইটাই একটু আপত্তিকর চেহারাও মাঝে ধারণ করতেছে। তো আমার কাছে যেটা বিস্ময়কর মনে হয় যে সব রাইভারলিতে একটা হিস্ট্রি থাকে যে ওকে এই রাইভারলিটা পলিটিক্যালি বা ঐতিহাসিকভাবে এভাবে হয়ে আসছে। কিন্তু আমাদের সঙ্গে শ্রীলঙ্কার এটা খুবই আশ্চর্যজনক একটা ঘটনা। খুবই আশ্চর্য। শ্রীলঙ্কা ছিল আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় বন্ধু। মানে শ্রীলঙ্কান ক্রিকেটার আর বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে যে ভাই সম্পর্ক, এইটা মানুষকে বিস্মিত করে। বাংলাদেশের ক্রিকেট শ্রীলঙ্কার ক্রিকেটারদের দ্বারাই গড়ে উঠছে। আপনি এটা বলতে পারেন। এরকম একটা দাবি শ্রীলঙ্কানরা করতে পারে। সেই জায়গায় কিভাবে এটা বদলে গেল? ঠিক কোন টার্নিং মোমেন্টে? বেশিরভাগ লোক মনে করে নিদার্স ট্রফি। আমি এটা মনে করি না। আমার কাছে ব্যাপারটা হচ্ছে ২০১৩ সালের একটা ঘটনা। ২০১৩ সালের একটা ঘটনায় এই সম্পর্কটা চেঞ্জ করে দিছে এবং সেই চেঞ্জটা নিয়ে আজকে একটু কথা বলি। পাশাপাশি আমাদের আসলে আগে কিরকম ভাই সম্পর্ক ছিল আর এখন কিরকম হয়েছে ব্যাপারটা, এই দুটো একটু অল্প করে কথা বলি আজকে। বাংলাদেশের ক্রিকেটের একদম শুরুর সময়টা মানে স্বাধীনতার পরে যখন আমাদের ক্রিকেট হাঁটি পা করতেছে, সেই সময় থেকেই বলা যায় শ্রীলঙ্কা আমাদের ক্রিকেটের বন্ধু। মানে আমাদের এখানে ১ম বিদেশি খেলোয়াড় আসলেন তো আসলে কয়েকজন ওই এম্বাসির খেলোয়াড় মানে এম্বাসির কর্মকর্তা বা স্টুডেন্ট বেড়াতে আসছিলেন, এসে ঢাকা লিগে খেলেন ফেলছেন, এরকম ২-৪ জন। রিয়েলি বিদেশি খেলোয়াড় মানে একদম বিদেশি খেলোয়াড় আয়ের পরে আনা এই জিনিসটা 80s এর আগে শুরু হয় নাই। 80s এ যখন আমাদের ঢাকা লীগ জমে উঠলো, তখন এটা ফার্স্ট ডিভিশন ছিল। তখন এই যে প্রিমিয়ার ডিভিশনটা ছিল না। প্রিমিয়ার ডিভিশন হলো তো 90s এ এসে। তার আগে আমাদের সর্বোচ্চ লিগ ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশনের কোন টিম ওইটা কখনো ভাবে নাই 80s এর আগে যে বিদেশ থেকে খেলোয়াড় এনে লিগটাতে জমজমাট করা যায়। 80s এ এটা ১ম চিন্তাটা হলো। এবং ১ম চিন্তা হওয়া মাত্রই এই দেশে ১ম ২ জন শ্রীলঙ্কান ক্রিকেটার এসে পা রাখলেন। রিয়াল ফার্নান্দো আর রদ্রিগো। সে সময় শ্রীলঙ্কার খুব বড় ২ জন ক্রিকেটার। খুব বড় ২ জন ক্রিকেটার। ওনারা ১ম সিজনে আসলেন এবং এরপর থেকে যে একটা শুরু হল একেবারে আমাদের রিপোর্টিং ক্যারিয়ার পর্যন্ত আমরা দেখছি যে শ্রীলঙ্কার টপ ক্রিকেটার, মিডিওকর ক্রিকেটার, ইভেন লোয়ার লেভেল ক্রিকেটার সবই ঢাকার ক্রিকেটে এসে জমজমাট একটা অবস্থা। একটা সময় তো এরকম একটা অবস্থা হয়েছিল শুধু শ্রীলঙ্কা না, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড এই দেশগুলোর টপ ক্রিকেটার, মিডিওকর ক্রিকেটার প্রায় সবাই সিজনের এই সময়টায় ঢাকা লিগ খেলতে চলে আসতেন। এটা কতগুলো সায়েন্টিফিক কারণ ছিল। তখন ঢাকা লিগে পারমিটেড ছিল ৩ থেকে ৪ জন 11 এ বিদেশি খেলোয়াড় খেলানো যাবে। আর ঢাকা লিগের যে টাইমিংটা এইটা ঘটনাচক্রে সারা পৃথিবীর মানে ক্রিকেট খেলোয়াড়ের দেশগুলোর কাছে অফ সিজন ছিল। এসব কারণেই আমরা এই বিভিন্ন দেশের খেলোয়াড়দেরকে এখানে পেতাম। এই ধরনের খেলোয়াড়দেরকে পেতাম দেখায়। ১ম আমাদের আবাহনীতে বড় খেলোয়াড় আসছিলেন ইরফান ব্রাদার। ইরফান ব্রাদার তখন পৃথিবীর ১ম ওয়ানডে স্পেশালিস্টদের ভেতরে একজন। কামাল ভাই নিয়ে আসছিলেন। আহমদ মোস্তফা কামাল। এরপরে তো আবাহনীতে, বিমানে, মোহামেডানে সব টিমে কারা আসছে? ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, অজয় জাদেজা তারপর ইন্ডিয়ার সব বড় ক্রিকেটাররা, পাকিস্তানের যাদের কথা বললাম, জহুরুল্লাহ এরা ৪ ভাই একসঙ্গে খেলতেন। ওরা ন্যাশনাল টিমে ৪ ভাইই অত ভালো করতে পারেন নাই। কিন্তু টাকা লিগে ৪ ভাই দুর্দান্ত করতেন। আর শ্রীলঙ্কার একদম রানাতুঙ্গা, জয়সূরিয়া থেকে শুরু করে এর আগের জেনারেশনের দুলীপ মেন্ডিস সবাই এখানে খেলছে। আমরাও রিপোর্টিং করতে এসে কিন্তু জয়সূরিয়া, বিসিএলদের দেখছি। এখানে একটু ভাব নেওয়ার জন্য আপনাদের এই ছবিটা দেখাইতে পারি যে এটা ছিল ফতুল্লায় মোহামেডানের হয়ে তখন বৃদ্ধ হয়ে গেছেন জয়সূরিয়া। খেলতে আসতে মাত্র ১ রান করে আউট হয়ে যাওয়ার পরে দীর্ঘ একটা আড্ডা দিচ্ছিলেন। এটা ওই যে লাহোর অ্যাটাকের ঠিক পরদিন ছিল এই ম্যাচটা। যাই হোক তার মানে আমরাও পাইছি এবং শেষ দিকে এসে আমরা দেখছি দিলশানদেরও আমরা রিপোর্টিং ক্যারিয়ারে পাইছি। পরের দিকে দেখছি আমরা যে একটু লোয়ার লেভেল, মিডিয়াম লেভেল খেলোয়াড়রাও ঢাকাতে খেলছে। ফলে ঢাকার সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার যে সম্পর্কটা, এটা খুবই দারুণ ছিল। মানে শ্রীলঙ্কান বহু ক্রিকেটার যেমন অতুল সাওয়াসেকারের কথা বলতে পারি।
ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অত ভালো না। কিন্তু ঢাকা ক্রিকেটের লিজেন্ড ছিল। রীতিমতো লিজেন্ড ছিল। এরকম অনেক সাওয়ারের মতো অনেক খেলোয়াড় তারা শ্রীলঙ্কায় মানে কলম্বোতে বছরে যে কয়েকদিন কাটাতেন তার চেয়ে বেশি ঢাকায় কাটাতেন। ঢাকায় পুরো সিজনটা খেলতেন। বাকি সময় ঢাকার আশেপাশে কাটাতেন। বিশ্বাস করবেন না ময়মনসিংহ লীগ, চিটাগাং লীগ, সিলেটে পর্যন্ত। সিলেটে ওনরা জিমখানা ক্লাবের হয়ে খেলতেন। মানে ঢাকা লীগ শেষ হয়ে যাওয়ার পরেও এরা কেউ শ্রীলঙ্কায় ফিরে যেত না। টপ খেলোয়াড়রা যারা রানাতুল্লাহ সিলভা ওনরা ফিরে যেতেন। ওনরা জাতীয় দলের হয়ে খেলতেন। কিন্তু এই যে যারা জাতীয় দলের সুযোগ পায়, তারা কি করবে? শ্রীলঙ্কার যেহেতু কোনো ক্লাব কাঠামো অত ভালো না, ওদের তো মূল কাঠামোটা হচ্ছে স্কুল ক্রিকেট কাঠামো। ফলে ওখানে আয়ের ব্যবস্থা খুব ভালো। শ্রীলঙ্কা কিন্তু ক্রিকেট খেললে সার্ভাইভ করা একটা সময় খুব কঠিন ছিল। এখনো খুব ভালো হয়েছে এটা আমি বলব না। বাংলাদেশের চেয়ে এখনো শ্রীলঙ্কান ঘরোয়া ক্রিকেট টাকা কম। যে হচ্ছে এখনকার বাস্তবতা। ওই সময়ের বাস্তবতায় এই যে ওনাদের যে মিড লেভেল খেলোয়াড়রা যারা ছিলেন বা উঠতি তারকা যারা ছিলেন, তাদের জন্য বাংলাদেশই বড় ভরসা ছিল। ঢাকায় খেলতেন, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, চিটাগাং এসব লিগে গিয়ে ফলে এই দুটো দেশের ক্রিকেটারদের মধ্যে একেবারে পরিবার আত্মার একটা সম্পর্ক ছিল। এবং সেই সম্পর্কের অনেক নেগেটিভ ধারাবাহিকতা কিন্তু আবার দেখছি এই কিছুদিন আগে পর্যন্ত। যে ওই সময় তৈরি হওয়া সম্পর্ক আবাহনী মোহামেডানের খেলোয়াড়রা পরে ওই খেলোয়াড় হয়ে গেছেন আমাদের বোর্ডের কর্মকর্তা। আবার শ্রীলঙ্কার ওই খেলোয়াড় তার দেশে কি হয়ে গেছেন বিজনেসম্যান। এরা মিলে ক্রিকেট বিজনেস করছেন নানা রকম। যা কিছু অশোভন হয়েছে, কিছু নৈতিকতা বিবর্জিত হয়েছে। যেগুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও অনেক কথা হয়েছে যে বাংলাদেশে শ্রীলঙ্কান ক্রিকেট মহলের এক ধরনের বাণিজ্যিক আধিপত্য আছে। ওকে ফরগেট অ্যাবাউট দ্যাট চ্যাপ্টার। আমরা তো মূলত ক্রিকেট দলের রিলেশন নিয়ে কথা বলছি। সেই রিলেশনটা ঠিকঠাকই ছিল। যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটের ২ দল মুখোমুখি হলো, শ্রীলঙ্কা তো আমাদের আগেই টেস্ট মানে এলিট মহলে চলে যায়। এলিট মহলে চলে যাওয়ার পর ওদের সঙ্গে আমাদের একটা দূরত্ব হলো। কিন্তু সেই দূরত্বটা এমন হলো না যে ওরা আমাদের ছেড়ে দিল। বললাম না ওই সময় ওরা নিয়মিত আমাদের এখানে আসতেছে। তারপরে ১ম আমরা এসে ২০০৪-৫ এর দিকে ওদের বিপক্ষে একটা ওয়ান ডে ম্যাচ জিতলাম। ওই যে বগুড়ায় একটা ম্যাচ জিতলাম। সেটাতেও আমাদের সম্পর্ক খারাপ হয় নাই। ১ টা ২ টো অঘটনই, তখন ওটা অঘটনই ঘটতে পারে বলে তারা ধরে নিছে। কিন্তু ১ম ২ দলের মধ্যে একটা রেষারেষি বা বলা যায় শ্রীলঙ্কা ১ম ধাক্কাটা খাইলো ২০১৩ সালে। ২০১৩ সালে আপনাদের মনে আছে গড় টেস্টে মুশফিক যেটাতে ডাবল সেঞ্চুরি করলো ওটা ছিল আমাদের হিস্ট্রির ১ম একটা ডাবল সেঞ্চুরি। ওই টেস্টেই আশরাফুল 190 করে আউট হয়ে গেল এবং ওই ১ম আমরা শ্রীলঙ্কান পূর্ণ শক্তির একটা দলের বিপক্ষে খেলে ম্যাচ ড্র করে ফেললাম। এই রেজাল্টটা আমাদের জন্য কতটা আনএক্সপেক্টেড পরিমাণে ভালো ছিল আর ওদের জন্য কতটা ধাক্কা ছিল সেটা আপনি বুঝবেন একটু পরিসংখ্যানে তাকালে। আমার মনে আছে শ্রীলঙ্কা বাংলাদেশ ১ম যে ১০ টা টেস্ট হয়েছিল, ১০ টা টেস্টের ৭ টাই আমরা ইনিংসে আসলাম। বাকি কয়টায় কি তাহলে আমরা কম্পিটিশন করছি? না বাকি কয়টায় ৪০০, ৩০০ এরকম রানে হারছে আমরা দুবার দরদ থেকে গেছি। আমরা জীবনে কোনোদিন শ্রীলঙ্কার সঙ্গে কম্পিটিশন করতে পারি নাই টেস্টে। অন্যান্য দেশ বড় দেশের সঙ্গে তবু ওই টাইমে আমরা জয়ের কাছাকাছি গেছি। মানে পাকিস্তানে গিয়ে ৩ টেস্টের যে সিরিজ খেলা, ওখানে মুলতানেতে জিততেই ধরছিলাম, করাচি, লাহোরেও দারুণ খেলছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলতেছি আমরা। ইন্ডিয়ার বিপক্ষে ভালো খেলতেছি। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলেই কেলাইতে। কিরকম কেলাইতে? ধরেন জয়াবর্ধনে, সাঙ্গাকারা এরা ডাবল সেঞ্চুরি করে স্বেচ্ছায় আউট হয়ে ফিরে যায়। বাংলাদেশ তখন তাদের কাছে একটা টেস্টের কথা যদি আপনি মাথায় নেন একটা ছেলে খেলার বিষয়। সেই দল হঠাৎ করে হোক বলের উইকেট যতই উইকেট হোক, সে বলে হঠাৎ করে রুখে দাঁড়ায় পূর্ণ শক্তির শ্রীলঙ্কার বিপক্ষে। মানে জয়াবর্ধনে আছে, সাঙ্গাকারা আছে, তিলশান আছে। ওরকম একটা দলের বিপক্ষে ম্যাচ ড্র করেছে। ওকে, এতে পরিস্থিতি গরম হয় না। পরিস্থিতি গরম হলো কলম্বোতে এসে। কলম্বোতে ১ম এ ব্যাট করল বাংলাদেশ। ১ম এ বাংলাদেশ ব্যাট করল কলম্বোর সাধারণত আউটফিল্ডে যে চেহারা থাকে তাতে কলম্বোতে উইকেটে একটু টান থাকলেও কলম্বোর আউটফিল্ড খুবই ব্যাটিং সহায়ক। মানে আপনি শট করবেন বল বের হয়ে যাবে। বল আরামসে বের হয়ে যাবে। কোথাও আটকাবে না। এই কোথাও আটকানোর কথাটা কেন আসলো? বাংলাদেশি ব্যাটসম্যানরা দারুণ খেলতেছে। তারা শট করতেছে, পাওয়ার দিয়ে শট করতেছে, বল ৩০-১০ পার হলে আটকায় যাচ্ছে। এই ঘটনা খুব রেগুলার ঘটতেছে। এটা নিয়ে তখন প্রচুর কথাবার্তা হচ্ছে। ফেসবুকে লেখা হচ্ছে, কি কমেন্ট্রিতে কেউ কমেন্ট করতেছেন। কিন্তু কমেন্টেটররাও এটা নিয়ে কমেন্ট করতেছেন যে, এই আউটফিট কোনোভাবে ভালো ব্যাটিং এর যোগ্য না। এটা নিয়ে চারিদিকে বেশ কথাবার্তা হচ্ছে। ২ একটা টুইটও হচ্ছে যে বিশেষজ্ঞ টুইটও করতেছে যে, এটা ভালো আউটফিট। অনেক উঁচু।
এখন ঘটনা হচ্ছে যে এই স্বাধীনতা আরেকটা সবসময় থাকে। যে আপনি যদি খুব বেশি খেলার অনুপযোগী না হয়, তাহলে আপনি গাছ বড় রাখতে পারেন। ওটা ম্যাচ রেফারি ১ম দিনই দেখে দিবে যে খেলার উপযুক্ত কিনা। উপযুক্ত করলে ঘাস বড় থাকলে সমস্যা নেই। আর উপর স্লো হবে। ২ দলের জন্য ইভেন প্লেইং ফিল্ড। এই ইভেন প্লেইং ফিল্ডটা থাকবে। লেভেল প্লেইং ফিল্ডটা থাকবে। যেই শ্রীলঙ্কা ব্যাট করতে নামলো ১.৫ দিন পরে, তখন দেখা গেল ঐদিন বিকালটায় একই অবস্থা ছিল। তারপর দিন সকালে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ব্যাট করতেছে এবং ওই যে বিকালটুকু ব্যাট করতে হলো শ্রীলঙ্কাকে, ওইটুক সময় কিন্তু তারা দ্রুত কয়েকটা উইকেট হারায় ফেলল এবং রান তুলতে পারল না। পরদিন সকাল থেকে হঠাৎ করে আউটফিল্ড একেবারে বুলেটে মনে হচ্ছে যে পার্থে খেলা হচ্ছে। আপনি কোন ক্রমে ব্যাট ছোঁয়া দিলেই বল বাউন্ডারিতে চলে যাচ্ছে। এইটা নিয়ে তীব্র একটা প্রতিক্রিয়া শুরু হলো সব জায়গায়। সবাই লেখালেখি শুরু করলো যে ব্যাপারটা কি হচ্ছে? ঘাসের উচ্চতা কমে গেল কেন? ক্রিকেনফো ১ম এটা আমার খুব ভালো করে মনে আছে। ক্রিকেনফো ১ম এ ব্যাপারটা নোটিস করল। তারা বলল যে ঘাসের উচ্চতা কম হচ্ছে। তাদের যে এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ ক্রিকেনফোর ওখানে যে রিপোর্টার ছিলেন সবাই দেখে শুনে ক্রিকেনফোর ধারাভাষ্যকার মোটামুটি নিশ্চিত হয়ে বললেন ঘাসের উচ্চতা কম হচ্ছে। পরে ওই দিন শেষে প্রেস কনফারেন্সে মমিনুল এসে দাবি করলেন আউটফিল্ড কিছু একটা কইছে। আউটফিল্ড আমাদের ঝামেলা করছে। ১ম ইনিংসে আমরা ব্যাট করতে পারিনি ঠিক মতো, এবং আউটফিল্ডে সামথিং চেঞ্জ। পরে এটা নিয়ে ৩য় দিনে ডেভিড বুন ম্যাচ রেফারি ছিলেন। ডেভিড বুনকে প্রেসে কথা বলল। শ্রীলঙ্কান সাংবাদিকরা পর্যন্ত ডেভিড বুনকে ঘিরে ধরছে। কি হয়েছে আসলে? ঘাস কেন ছোট? কারণ ডেভিড বুনও এখানে ব্যাখ্যা দিচ্ছিলেন যে সকালে যে প্রতিদিন সকালে যে ঘাস ছাঁটা হয়, প্রতিদিন সকালে কিন্তু ঘাস ছাঁটতে হয়। এটার ভিতরে কোনো অনিয়ম। সব মাঠে এটা ছাঁটতে হয়। আর ভাট যে ৫ দিন আপনার একই জায়গায় রাখতে গেলে প্রতিদিন রাতেই তো একটু বড় হয়। একটু হালকা ছাড়তে হয়। সে পরিমাণটা এমন না যে আপনি ২ ইঞ্চি ডিপ করে। ওইটা মিলিমিটারে ছাড়ে এবং ওই গ্রাস কাটার যে মেশিনগুলো ওগুলো সেটই করা হয় মিলিমিটার। যে আপনি ২ মিলিমিটারের বেশি ছাড়তে পারেন। নিয়ম হচ্ছে ওই জায়গায় ম্যাচ রেফারি থাকে। মানে ম্যাচ রেফারি দেখবে যে কতটুকু ছাঁটা হচ্ছে। আগের দিন যে সাইজ ছিল ব্যাসপি সেই সাইজেই আছে। ডেভিড বুন এটা নিশ্চিত করছেন কিনা এটা ডেভিড বুন খুব কনফিডেন্টলি বলতে পারবেন না। উনি বললেন প্রেসকে যে আমি এটা নিশ্চিত করতেছি যে আগামী দিনে এই একই উচ্চতার নিচে নামবে না। মানে ব্যাপারটা এরকম যে ম্যাচ রেফারি পরোক্ষে স্বীকার করে নিলেন যে গতকালকে কি হয়েছে জায়গা। মানে এটা আসলে স্বাভাবিক যে কোথাওই এখন আর বা ম্যাচ রেফারিরা একদম ওই মোয়ারের সঙ্গে যেটা বিকাশ করে ওটার সঙ্গে বলে না যে কতটুক কাটতেছে, বেশি কায়দা ফেললো কিনা। এই জাতীয় অন্যায় থেকে করবে এটা কারোর মাথায় আসে। শ্রীলঙ্কার বুঝতে এটা ভ্যালু করতেছে না কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নাই, কিন্তু এটা খুব বিতর্ক হয়ে পড়ছে। এবং এই বিতর্কটাই ফার্স্ট টাইম বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে একটা শীতলতা তৈরি করে। মানুষ যেটা মনে করে যে ২০১৮ নিধাস ট্রফিতে এসে ২ দলের সম্পর্কে ফাটল ধরছে, আসলে এটা ধরছে ২০১৩ তে। তারপর থেকে আপনি দেখবেন এই ২ দলের খেলার যে ফরম্যাটেই হোক একটু আড়ষ্ট থাকে। এরপরে বহুবার এমন হচ্ছে মাঠের পরিস্থিতি ২ দলের উত্তেজিত করে শুকিয়ে যায়। শ্রীলঙ্কান ক্রিকেটাররা বিপিএল খেলতে আসতেছে, বাংলাদেশের খেলোয়াড়রা এগিয়ে খেলতে যাচ্ছে। ২ দলের শুভেচ্ছা বিনিময় হচ্ছে। ছোটখাটো উত্তাপ কিন্তু ছড়াচ্ছে। হ্যাঁ, নিধাস ট্রফিতে সেটা বিস্ফোরণ। নিদাস ট্রফির এসে আ সেমিফাইনালের মতো যে ম্যাচটাতে আমরা শ্রীলঙ্কারে হারায় ফাইনাল নিশ্চিত করলাম। ওই ম্যাচটা এসে বিস্ফোরণ হলো। মুশফিক দুর্দান্ত একটা ইনিংস খেললো। তারপরে শেষ ওভারে যখন ১২ রান দরকার, তখন আম্পায়ার একের পর এক ভুল সিদ্ধান্ত দিচ্ছিল। সাকিব ৩ তুলে নিতে চাইলো। ড্রেসিং রুমের দরজা কে বা কারা ভাঙচুর করলো। শ্রীলঙ্কানরা অভিযোগ করলো বাংলাদেশ ভাঙচুর করছে। তারপরে আবার বাংলাদেশিরা অস্বীকার করলো এবং ম্যাচ শেষে এই নাগিন ডান্সের পরে মুশফিক শুরু করলো নাগিন নাচটা। তারপরে তো আমাদের চাচা মানে ২ জন ভাই তারাই বিকট শরীর নিয়ে আমার মতোই শরীর নিয়ে সেও পড়ল। সব মিলিয়ে ব্যাপারটা শ্রীলঙ্কানরা খুব নিল। এরপরে শ্রীলঙ্কানরা জিতলে শ্রীলঙ্কানরাও এরপর নাগিন ডান্স করছে। গ্যালারিতেও নাগিন ডান্স হচ্ছে। পরিস্থিতি আরেকবার খারাপ হলো। আচ্ছা ওই ম্যাচে সোহান তিশারা ফেডারার সামনে যেরকমভাবে আঙুল তুলছিল, ওইটা আমি কোনদিন ভুলতে পারব না। বাকিরা সবাই অন্যান্যগুলোরই গুরুত্ব দেয়। আমার মনে হয় আজকে সোহানরে মনে হয় দলে রাখলে ভালো হয়। পেরেরা যদিও বুড়ো হয়ে গেছে, রিটায়ার করে ফেলছে। পেরেরা মনে হয় ছোটদের যদি বলে থাকে যে ওই দলে সোহান নামে একটা ছেলে আছে, আঙ্গুল এরকম করে কথা বলে। তো দ্যাট ওয়াজ বিউটি। আমার কাছে ওটা বিউটি লাগছিল। বাকিগুলো সব যেমন তেমন। মাঠে এগুলো টুকটাক তা হইলে কেমন না? পরে আরো খারাপ হলো ব্যাপারটা। খারাপ বলব না, আরো উত্তপ্ত হলো ২০২৩ এ। আর যখন আমরা শ্রীলঙ্কার বিপক্ষে খেলতেছিলাম ওই যে ম্যাথুজরে টাইম আউট করা। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো এর আগে কখনো টাইম আউট হয় নাই। এই আইনটা
এমসিসি লটা কেতাবে ছিল। কিন্তু গরুটা কখনোই বলে ছিল না। এর আগে কখনোই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক্সিকিউট হয় নাই। যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী ব্যাটসম্যান না নামলে সে আউট হয়ে যায়। আর এই আবেদন কোনো খেলোয়াড়রা করে না। প্রতিপক্ষ এটা খেয়ালই করে না। এই আইন যে আছে। ম্যাথুস নামতে দেরি করলো, সাকিব আবেদন করলো। সাকিব পরে বলছিল যে তাকে কোনো একজন জুনিয়র মনে করা হয়েছে যে ভাই ও কিন্তু আউট আছে। সেই জুনিয়র কে সেটা আজও পর্যন্ত আমরা জানি না। তবে ধারণা করা যায় যে সাকিবের মানে খুব ভক্ত কয়েকটা জুনিয়র এই টিমে আছে। এখনো এই যে টিমে বেশ কয়েকজন সাকিবের খুব ভক্ত এবং দুর্দান্ত পুংটাপাত্র। সাকিবের মতোই পুংটা। ফলে সাকিবরে ওই পুংটামি বলে দেওয়ার মতো পোলাপান কে, কে আছে এটা অনুমান করা যায়। যাই হোক এটার ফলে তো ম্যাথুস আউট হলো। সেখানে ম্যাথুস তীব্র প্রতিক্রিয়া দেখালো। এরপরে এই যে সিগনাল, ম্যাথুসের এই সিগনাল যখন সাকিব আউট হয়ে গেল ওই ম্যাচেই ম্যাথুস এই সিগনাল দিল। এরপরে ২ দলের মিলে খেলা বলেই হয় নাগিনদাসের সিগনাল নতুবা এই টাইম আউট। যেভাবেই আউট হোক এই ক্লক দেখানো হয়, ক্লক দেখানো হয়। মানে টাইম আউটটা মনে করায় দেওয়া হয়। এরপরে ২ দলের রিলেশনে তার সাথে হয়ে লাগে। এটা সত্যি। এই যে পরে বিপিএল খেলতে আসছে পেরেরা বা ওই ঘটনার কিছুদিন পরেই ম্যাথুস আর সাকিব একটা শুটে অংশ নিয়েছিল। কিন্তু কখনোই সম্পর্কটা আর খুব সুশোভন হইছে এই দাবি আমি করতে পারব না। কেউই করতে পারবে না। তবে একটা জিনিস হয় কালকে শ্রীলঙ্কার ক্যাপ্টেন ওর নাম মনে রাখতে পারি না সম্ভবত আশালঙ্কা। ও একটা ভালো কথা বলছে। যে জেনারেশন তো চেঞ্জ হচ্ছে। ওই ঘটনাগুলো যাদের সঙ্গে ঘটছিল ২ দলেই ওইটা মনে রাখা খেলোয়াড় এখন প্রায় নাই বললেই চলে। আর ওই ঘটনাগুলো ছিল ওই নির্দিষ্ট হিট অফ দ্য মোমেন্ট এর ঘটনা। তারপরে আমরা সবাই আসলে মুভ অন করছি। বাংলাদেশ দলও মুভ অন করছে, আমরাও মুভ অন করছি। এখন বাংলাদেশের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক ভালো সম্পর্ক সেইটাকেই বেশি মনে রাখতে চাই। আর দর্শক ভক্তরা এগুলো করবে। এটা আমি বরং নিরুৎসাহিত করি না। তারা এটা করবে, করলে খেলায় মজা তৈরি হয়। আমার এই ছেলেটার এই বিচার বুদ্ধি এবং এই যে দেখতে পারা পার্সপেক্টিভ টা এটা খুব ভালো লাগছে। যে ও যে জায়গা থেকে দেখছে যে হ্যাঁ, জেনারেশন গুলো তো মানে সরে গেছে। এখন তো জিনিসটা নিয়ে মুভ অন করার সময়। এখন তার নাগিক প্যাচ, টাইম আউট এগুলো নিয়ে পড়ে থাকার সময় নাই। আবার এটাও সত্যি যে জিনিসগুলো তো থাকতে দিতে হবে। আমরা যদি এখন অতি সুশীল সেজে সব দর্শককে বলি যে আপনারা ফেসবুকে এগুলো লিখবেন না, কেউ ক্লক সিগন্যাল দিবেন না। বা মাঠে একজন আউট হলে একজন যদি কেউ ভুল ক্রমে টার্গেট না সেটা দেখায় ফেলে, সেটাতে যদি আমরা সুশীলতা দেখাই তাহলে আবার সেটাও ঠিক হবে না। কারণ এটা এখন ফান পার্সেল। যখন ১ম স্টাম্প পোড়ায় ওই যে অ্যাশেজ বানানো হইছিল, ওইটা ইংল্যান্ডের জন্য অবমাননা করছি। কিন্তু পরের বছর থেকে জিনিসটা কিন্তু ফান এলিমেন্ট। এভাবে দেখা যায় যে কোনো একটা ঐতিহাসিক দ্বৈরথ, কোনো একটা ঐতিহাসিক গন্ডগোল একসময় ফান এলিমেন্ট হয়ে যায়। আমার চাওয়া যেটা যে সত্যি, সত্যি আশালঙ্কার কথা সত্যি হোক, ২ দলের সম্পর্কটা সুন্দর থাক, মাঠে খেলাটা স্পোর্টিভ হোক, তার মাঝখানে একটু নাবিন্দাস থাকুক, একটু ওই যে ক্লক সিগন্যাল থাকুক এবং ভক্তরা সমর্থক এগুলো করতে থাকুক। সেই সঙ্গে রেজাল্ট যেন আমাদের পাওয়া যায়। রেজাল্টটা যেন ওদের পক্ষে না যায়। তাহলে রেজাল্টটা পক্ষে আরকি সব মেনে নেওয়া যায়। সবাই ভালো থাকবেন। একটা ভালো সময়ের জন্য অপেক্ষায়।